আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে অধ্যায়টি রয়েছে তার 5 নম্বর ক্লাস করব। আর আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে ইকোসস আন্তর্জাতিক বিচারালয় এবং ওছি পরিষদ। ওকে, দেখো তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসস, ওছি পরিষদ আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, এই তিনটের গঠন এবং কাজ নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব। এখন এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে রাখি। যেরকম এই তিনটে অর্থাৎ এই তিনখানা সংস্থা তোমাদের সিলেবাসে নেই, তাহলে আমি কেন এটা করাচ্ছি? কারণ হচ্ছে পরবর্তী ক্লাসগুলো যাতে বুঝতে সুবিধা হয়, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে তোমরা পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে পড়ো, দেখালো পরীক্ষার 2 মাস আগে তোমাদের বললো সিলেবাস চেঞ্জ, এগুলোও থাকবে, তখন তোমরা কি করবে? আর 3 নম্বর তোমাদের জানা থাকছে, জানা থাকলে ভালো জ্ঞান বাড়বে। ওকে, এই কারণেই আমি এটা করাচ্ছি। আরও একটা তোমাদের কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে দাদা আর কখানা ক্লাস রয়েছে এখানে, এই 5 নম্বর ক্লাস চলছে। দেখো ছোট ছোট করে করছি, তাই জন্য একটু ক্লাস বেশি হবে। দাদা শুধু লেকচার ক্লাস করালেই হবে, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাও। আমি করাবো, তাই না? আমি যখন একবার বলেছি করাবো তো করাবো। তোমরা দেখছো যে লেকচার ক্লাস কমপ্লিটের পর আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি অলরেডি, তাই না? তো হোক, আস্তে আস্তে যাই। সিলেবাস আমি শেষ করে দেবো বলেছি, করে দেবো। তোমরা যারা 11 থেকে পড়ছো তারা খুব ভালো করে জানো যেগুলো আমি দেবো বলেছি সেগুলো করিয়ে দিয়েছি। আরও একটা কথা, যে তোমরা ইউটিউবে এমন একটা জায়গা দেখাতে পারবে না, এমন একটা চ্যানেল দেখাতে পারবে না যে তোমাদেরকে লেকচার ক্লাস করিয়ে দেবে, এমসিকিউ এর বা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবে, নোটস দেবে, ইভেন মক টেস্ট নেওয়ার কথাও বলেছি আমি, মক টেস্টও নেব। হ্যাঁ, সবাইকার খাতা দেখা সম্ভব হবে না, তো তার উত্তর দিয়ে দেবো, তখন তোমরা মিলিয়ে নেবে। বোঝা গেল? কিন্তু কোশ্চেন আগে দিয়ে দেবো, আগে সেই 11 এর ফার্স্ট সেমিস্টারে যেমন করেছিলাম। তো কোনো টেনশন নেই, আমি এত প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, তোমরা পাগল না হয়ে যাও। তো ভয় পাওয়ার কিছু নেই। আর হ্যাঁ, এই ক্লাসটা যারা মনে করছো যে সিলেবাসে নেই, দেখবো না, তারা নাও দেখতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব দেখার জন্য। ওকে, তো চলো দেখো, প্রথমে দেখব অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নিয়ে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদটা কি জিনিস দেখব। কি জিনিস এটা? এটা সম্মিলিত জাতিপুঞ্জের যে 6খানা প্রধান সংস্থা রয়েছে তার মধ্যে একটি সংস্থা, এবং এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সাধারণত বিশ্বের অর্থনৈতিক দিক, সামাজিক দিক, মানবিক দিক, এই সমস্ত দিক নিয়েই কাজ করে। এ বিভিন্ন এনজিওর সঙ্গে যোগ হয়ে কাজ করে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে কাজ করে, দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে, এটাই হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যে সংস্থা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে, আমরা যে সমস্ত বিষয় বললাম সেই সংস্থাকেই আমরা অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বলছি। এই যে এইটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে সদর দপ্তর, যেখানে বসে ওখানকার সদস্যরা মিটিং করে, ঠিক আছে, সেই জায়গা। ঠিক আছে, এবার এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ওকে, যাই হোক, আমরা পরের অংশে যাই। এর গঠন দেখি প্রথমে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন দেখব, অধিবেশন কোথায় বসে দেখব, কার্যাবলী এবং বিশেষ সংস্থাগুলো নিয়ে আলোচনা করব। দেখো গঠন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 61 নম্বর ধারায় এর গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। যখন এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যাত্রা শুরু হয়, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ যখন ছিল তখনই এই সংস্থা ছিল, অর্থাৎ 1945 সালে যখন এর যাত্রা শুরু হয়, এর সদস্য সংখ্যা ছিল মাত্র 18 জন। ঠিক আছে, মাত্র 18 জন সদস্য ছিল এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদে। কিন্তু 1965 সালে এটার বৃদ্ধি করে করা হয় কত? এটা বৃদ্ধি করে করা হয় 27 জন। ঠিক আছে, কতজন? 27 জন। আবার 1974 সালে, ঠিক আছে, 1974 সালে এই সংখ্যাটা অর্থাৎ 27কে বৃদ্ধি করে করা হয় 54, এবং তারপরে আর পরিবর্তন করা হয়নি। বর্তমানে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 54 জন। তাহলে কি বললাম, যখন এর যাত্রা শুরু হয় তখন এর সদস্য ছিল 18 জন, তারপরে 1965 সালে এই সংখ্যা বাড়িয়ে 27 জন করা হয়, তারপরে 1974 সালে আবারও সংখ্যা বাড়িয়ে 54 জন করা হয়, এবং বর্তমানে এর সদস্য সংখ্যা 54 জন। তো প্রশ্ন যদি আসে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? 54 জন। বলে রাখি, এরা প্রত্যেকে 3 বছরের জন্য নির্বাচিত হয়। কত? 3 বছরের জন্য। আর এদের সদস্য এমনভাবে নিয়োগ করা হয়েছে যে প্রতি 3 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেয়। ঠিক আছে, 1/3, 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। এখন 3 ভাগের 1 ভাগ, 54 জন মোট সদস্য, অর্থাৎ 18 জন সদস্য প্রতি 3 বছর অন্তর অবসর নিয়ে নেন, এবং তার জায়গায় আবার 18 জন যোগ করা হয়। বোঝা গেল? ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এখন দেখো, এরা একসঙ্গে ভাঙছে না, এরা এমনভাবে এদের নিয়োগ করা হয়েছে, এই সদস্যদেরকে এমনভাবে যোগ করা হয়েছে যে
প্রতি 3 বছর অন্তর ওই 18 জনের কার্যকালই শেষ হবে। ওকে, তো এখানেও ভয় পাওয়ার কিছু নেই। নেক্সট আমরা যাব এর অধিবেশন। দেখো, এর অধিবেশন সাধারণত বসে বছরে 2 বার, ঠিক আছে, বছরে 2 বার। এর প্রথম অধিবেশন বসে ওই মে মাসের দিকে, ঠিক আছে, যেটা বসে ওর সদর দপ্তর নিউ ইয়র্কে। আর দ্বিতীয় অধিবেশন বসে, সেকেন্ড অধিবেশন, জুলাই মাসের দিকে, ঠিক আছে। এর সেকেন্ড অধিবেশন বসে জুলাই মাসের দিকে। কোথায় বসে? এটাও নিউ ইয়র্কেই বসে, নিউ ইয়র্কে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জেনেভাতেও বসতে দেখা গেছে। ওকে, যাই হোক, এখন কোশ্চেন আসতেই পারে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন কবার বসে? 2 বার। প্রথম অধিবেশন মে মাসে বসে এবং দ্বিতীয় অধিবেশন জুলাই মাসে বসে। ওকে, নেক্সট কি বলছে? এর কার্যাবলী, অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ কি? খুব সিম্পল, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করা, গবেষণা করা, কোন এলাকায় অর্থনৈতিক দিক থেকে দুর্বল সেইগুলো বিচার বিশ্লেষণ করা, এবং ওর জন্য কি করা উচিত। দেখা গেলো কোনো একটা জায়গায়, কোনো এক রাষ্ট্রের কোনো একটা এলাকায় কিছু মানুষ বসবাস করে, সেই মানুষগুলো মানে তাদের একটা যে ভালো জীবনযাপন করার যে অধিকার, সেই অধিকার পাচ্ছে না। অর্থাৎ তাদের বাচ্চারা যে স্কুলে যাবে সেই অধিকার পাচ্ছে না, অর্থাৎ শিক্ষার অধিকার পাচ্ছে না। তারা যে ঠিকমতো কাজ করবে, কাজের অধিকার পাচ্ছে না। অধিকার কেউ কেড়ে নিচ্ছে এমন নয়, আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে তারা সুযোগই পাচ্ছে না। তো সেই সুযোগটা করে দেওয়ার ব্যবস্থা করা, বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে ডোনেশন নিয়ে হতে পারে, বা বিভিন্ন কোম্পানির সঙ্গে, বিভিন্ন এনজিওর সঙ্গে কথা বলে তাদের সেই ব্যবস্থা করে দেওয়া। এছাড়া এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিভিন্ন এনজিওর সঙ্গে এবং সম্মিলিত জাতিপুঞ্জের অন্যান্য যে সংস্থা আছে সেই সংস্থার সাহায্যে আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নশীল কাজে হেল্প করে বা উন্নয়নশীল কাজ করে থাকে। ওকে, এছাড়া মানবাধিকার, তারপরে নারী শিক্ষা, শিশু শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত বিষয় নিয়ে তারা কাজ করে। ইভেন পরিবেশ রক্ষার ওপরেও তারা গুরুত্ব দেয়। ওকে, এই সমস্তই হচ্ছে ওদের কাজ। এবার আসছি বিশেষ কিছু সংস্থা, যেরকম এর কিছু বিশেষ সংস্থা রয়েছে। কার? এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। যেই রকম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই একটা সংস্থা রয়েছে। তারপরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালত। ওকে, এছাড়া আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার অর্থাৎ IMF। ওকে, IMF। আরেকটা আছে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। এগুলো এর বিভিন্ন বিশেষ সংস্থা, যার মাধ্যমে এ বিশ্বে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। এছাড়া অন্যান্য বিভিন্ন এনজিওর সঙ্গেও এরা কাজ করে। ক্লিয়ার? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে? আর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো। ওকে, নেক্সট পার্টে যাই। এবার আসছি ওছি পরিষদ। এখন ওছি পরিষদ কি জিনিস এটা জানার আগে আমাদের জানতে হবে ওছি অঞ্চল কি। দেখো, 1945 সালে যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তারপরে এমন কিছু রাষ্ট্র ছিল যারা অন্য রাষ্ট্রের অধীনে ছিল, অর্থাৎ এক কথায় পরাধীন ছিল। সেই সমস্ত রাষ্ট্রকে এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হওয়ার পরে কিছু অন্যান্য বিভিন্ন রাষ্ট্রের হাতে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ প্রধান রাষ্ট্রের হাতে দিয়ে দেওয়া হয়, এবং বলে যে ওই সমস্ত পরাধীন রাষ্ট্রগুলোকে তোমরা মানুষ করো, তারা যাতে স্বাধীন হতে পারে, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, এর জন্য তুমি তাদেরকে গড়ে তোলো। বড় বড় শক্তির হাতে সেই ক্ষমতা দিয়ে দেয় সম্মিলিত জাতিপুঞ্জ। ঠিক আছে, এই যে যেই অঞ্চলগুলো সেই সময় পরাধীন ছিল সেইগুলোকে ওছি অঞ্চল বলতো। যেই পরিষদ এই ওছি অঞ্চলগুলোকে দেখাশোনা করতো তাকে বলা হতো ওছি পরিষদ। এই ওছি পরিষদের বিভিন্ন সদস্য রয়েছে। সাধারণত এই ওছি পরিষদে 5 জন সদস্য রয়েছে, আর এই 5 জন সদস্যই হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এরা নিজেদের হাতে এই ক্ষমতা রেখে দিয়েছে। বোঝা গেল? যাই হোক, এটা হচ্ছে সেই ওদের মিটিংয়ের জায়গা। এখন কিছু কথা এখানে বলবো, তার আগে আমরা কয়েকটা কথা বলে রাখি। ওছি পরিষদের বর্তমান সদস্য যদি কোশ্চেন আসে তবে কি হবে? 5 জন। দেখো, এই যে ওছি পরিষদে সাধারণত 3 ধরনের সদস্য লক্ষ্য করা যেত একসময়। ওকে, কি ধরনের সদস্য? 1 নম্বরে ছিল যে সমস্ত রাষ্ট্র বা যে সমস্ত সদস্য রাষ্ট্র ওই ওছি অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা দেখাশোনা করার দায়িত্ব পেয়েছিল। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদের সেই সমস্ত সদস্য যারা এই প্রশাসনিক ব্যবস্থা অর্থাৎ ওছি অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা দেখাশোনা করতো না। আর 3 নম্বর হচ্ছে সাধারণ সভা দ্বারা 3 বছরের জন্য নির্বাচিত কিছু সদস্য। এই 3 ধরনের সদস্য নিয়েই অ্যাকচুয়ালি এই ওছি পরিষদ গঠিত করার কথা বলা হয়েছিল। প্রথম থেকে যখন এই পরিষদ কাজ করছিল তখন এর এই এতগুলো সদস্য ছিল, কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে মাত্র 5 জন। এখন কথা হচ্ছে যে দাদা তুমি বললে যে করছিল, এখন কি করছে না? না, এখন করছে না, কারণ আর কোনো ওছি অঞ্চল বর্তমানে নেই। এখন ওছি অঞ্চলের সংখ্যা হচ্ছে 0। এখন ওছি অঞ্চলের সংখ্যা 0। দেখো, 1994 সালে শেষ একখানা ওছি অঞ্চল ছিল, সেটাও স্বাধীন হয়ে যায়।
সেই ওচি অঞ্চলটার নাম হচ্ছে পালাউ। ওকে, তো ওই ওচি অঞ্চল তারপর থেকে নিষ্ক্রিয়, তারপরে ওচি অঞ্চলের শেষ হয়ে যায়, ঠিক আছে, ওচি অঞ্চল আর থাকলো না। কিন্তু এই ওচি পরিষদটা এখনো রয়েছে, হ্যাঁ, কাজ এখন করে না, কিন্তু এটা আছে, এই ওচি পরিষদ রয়েছে। এরও সদর দপ্তর নিউ ইয়র্কে। ওকে, হ্যাঁ, সম্মিলিত জাতিপুঞ্জ যদি চায় ভবিষ্যতে আবার এই ওচি পরিষদের কাজকে সক্রিয় করতে পারে। ওকে, এই ওচি পরিষদ বর্তমানে রয়েছে, কিন্তু এ কোনো কাজ করছে না, কারণ এর কাজ নেই সামনে। ক্লিয়ার? কারণ একটা ওচি অঞ্চলও নেই। এর কাজ কি? ওচি অঞ্চলগুলোকে দেখাশোনা করা, তাই না? যাই হোক, এর কাজ দেখি। এক কথায় আমরা বলবো ওচি অঞ্চলগুলো দেখাশোনা করা। ওচি অঞ্চলের মানে স্বাস্থ্য, শিক্ষা, অর্থাৎ সেখানকার জনগণের স্বাস্থ্য, শিক্ষা, তারপরে তাদের যে রাজনৈতিক কাঠামো সেগুলোকে ঠিকঠাক করা। এক কথায় কি, সেই ওচি অঞ্চলগুলোকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার পথে অগ্রসারিত করা, তাই না? তাকে সেই যোগ্য করে তোলা এক কথায়। এবং এই ওচি অঞ্চলের রিপোর্ট সাধারণ সভায় পেশ করা এই ওচি পরিষদের কাজ। বর্তমানে এর কোনো কাজ নেই, তাই না? যাই হোক, আগে এই কাজ ছিল, সেটাই তোমাদেরকে বললাম। যাই হোক, যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ওচি অঞ্চলের বর্তমান সদস্য কত, উত্তর হবে 5, এবং এখন ওচি অঞ্চলের সংখ্যা কত, সেটা হবে 0। ওকে, যাই হোক, নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়। এটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের লোগো, আর এটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। এখন এই আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে, ঠিক আছে, আমরা সরাসরি শুধু শহরটার নাম লিখলাম। নেদারল্যান্ডের হেগ শহরে এই আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। এখন আন্তর্জাতিক বিচারালয় কি? দেখো, আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিরোধ হয় সেই বিরোধের মীমাংসা করার একটা জায়গা, মানে লিগালি। এখন ধরো ভারত পাকিস্তানের যে লড়াই কাশ্মীর নিয়ে, তাই না, এটা আমি ওখানে নিয়ে যেতে পারি, ওখানে আমি বলতে পারি যে ওরে ডাকো, আমরা মেটাতে চাইছি এটা। তখন ওরা নিরপেক্ষ থেকে বিচার বিশ্লেষণ করে দেবে ওখানকার যে বিচারপতিরা। আর এই যে সমস্যাগুলো সমাধান করা, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে বিরোধ, সেই বিরোধগুলো মেটানো হচ্ছে এই আন্তর্জাতিক বিচারালয়ের কাজ। নর্মাল বিচারালয়ে কি হয়, একটা ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির বিরোধের যে মীমাংসা, সেই মীমাংসা করে। কিন্তু আন্তর্জাতিক বিচারালয় একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের যে বিরোধ, সেই বিরোধের মীমাংসা করে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায় যে আন্তর্জাতিক বিচারালয়ের যে রায়, সেই রায় মানতে কোনো রাষ্ট্রই বাধ্য নন, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু বাধ্য নন, কিন্তু এরা অন্য পথ অবলম্বন করে বাধ্য করানোর জন্য। ক্লিয়ার? যাই হোক, আন্তর্জাতিক বিচারালয় কি জিনিস? একটা কোর্ট, মনে রাখো, যারা দুটো রাষ্ট্রের বা তিনটে রাষ্ট্রের বা একাধিক রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে সমস্যা, যে বিরোধ, সেটা মেটানোর কাজ করে থাকে লিগালি, আইনের মাধ্যমে। দুজনের কথাই শুনে তার একটা নিরপেক্ষ রায় দেয় এবং বলে এটা মানো তুমি। বোঝা গেল? যাই হোক, নেক্সট, এর গঠন। দেখো, আন্তর্জাতিক বিচারালয় সাধারণত 15 জন বিচারপতি নিয়ে গঠিত হয়। এই 15 জন বিচারপতি সাধারণত 9 বছরের জন্য নির্বাচিত হয়। কত বছর? 9 বছরের জন্য। এবং মজার বিষয়, প্রতি 3 বছর অন্তর এই 15 জনের মধ্যে 5 জন অবসর নেয় এবং সমপরিমাণ বিচারপতি নিযুক্ত হন, ঠিক আছে। এখন এদের এইভাবেই নিযুক্ত করা যে ওই 3 বছর পরে ওই 5 জনের মেয়াদ শেষ হবে। বোঝা গেল? আবার 5 জন নিযুক্ত হচ্ছে, আবার পরের 3 বছর আরও 5 জন অবসর নিচ্ছে, আবার 5 জন নিযুক্ত হয়ে যাচ্ছে, এইভাবে। ওকে, বলছে প্রতি 3 বছর অন্তর 1/3 অর্থাৎ 15 জনের মধ্যে 3টে ভাগ করলে 1 ভাগ কত হবে? 5 হবে, তাই না? যাই হোক, 1/3 অবসর নিতে হয় এবং সেই বছরেই সমপরিমাণ আবার কি করা হয়? নিয়োগ করা হয়। এখানে একটা জিনিস বলি, যে এখানে যেই সমস্ত সদস্য রয়েছে, অর্থাৎ এখানকার যে বিচারপতিরা, একটা দেশ থেকে একজনই বিচারপতি হতে পারবে। একটা দেশ থেকে এমন নয় যে 2 জন বিচারপতি আসলো, এরকম হতে পারবে না। প্রতি দেশ থেকে একজনই হতে পারবে, ঠিক আছে। দেখা হলো আজ ভারত থেকে হয়েছে, পাকিস্তান থেকে হয়েছে, বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, এরকম করে 15টা দেশের হয়েছে, ঠিক আছে। একসঙ্গে ভারত থেকে 2 জন থাকতে পারবে না, বা একসঙ্গে আমেরিকা থেকে 2 জন থাকতে পারবে না, ঠিক আছে। এইভাবে পৃথিবীর বিভিন্ন মানুষ হবে। বোঝা গেল? কিন্তু শর্ত একটাই, যে একটা দেশ থেকে একটাই হতে হবে। ক্লিয়ার? এর কাজ কি? এর কাজ এই আন্তর্জাতিক বিরোধ, দুই পক্ষের কথা শুনে বিচার করে দেওয়া। ক্লিয়ার? এই পর্যন্তই। এরও আমি কিছু নোটস শেয়ার করে দেব। কোথায়? ফেসবুক গ্রুপে। তো ওখানে জয়েন হয়ে যেও, ওখান থেকে কালেক্ট করে নিও। এইবার তোমাদের এই নোটস সম্পর্কে আমি কয়েকটা কথা বলে রাখি, যে নোটস হয়তো একদিন পরে আপলোড হচ্ছে, তোমরা যখন ভিডিওটা দেখছো তার একদিন পরে, কারণ নোটস বানাতে একটু সময় লাগে, তো
তো তারপরে সেটাকে আপলোড করব, আগে বানিয়ে নেব তারপরে আপলোড করব। আমি বলেছি যখন নোটস দেবো, নোটস আমি দেবো, টেনশন নেই, আমি আছি তো, তাই না? তো যাই হোক, ক্লাসটা ভালো লাগলে লাইকটা করে দিও। আজকে এই